নমস্কার। আবার কিছুটা সময় নষ্ট। তো আজকের বেশি বাজে কথা নয়, জাস্ট ফার্স্টে দুটো কোয়েশ্চেনের উত্তর দেবো। আর তারপর বলবো যে হয়তো নেক্সট 5 বছরে বাজার যে সুযোগ দেবে, যেটা আমি আগের দিনও বলে গেছি, হয়তো এরকম র্যালি বা এরকম প্রফিট করার জায়গা খুব কম সৃষ্টি হয়। অপশান ট্রেডারদের জন্য খালি একটা কথা বলবো, যতটা লসে আছেন অপশান বা ইন্ট্রাডে ট্রেডাররা, এটা হয়তো সেরা সময় নিজেদের লসগুলোকে কভার করার। আবার বলছি, রাতারাতি কোথাও কিছু হয় না, সেটা একমাত্র 6 টাকার লটারির টিকিটে হলে হতে পারে। স্টক মার্কেটটা প্রচণ্ড ধৈর্যের জিনিস, পড়াশোনার জিনিস। তো প্লিজ, যদি এই বাজার থেকে আপনার বড় লস কভার করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে একটু কাজ করতে হবে বা বাজারের এই মুভমেন্টটাকে ক্যাপচার করতে হবে। এবার যদি মার্কেটের কথায় আসি, আমি লাস্ট দুটো ভিডিওতে বলেছিলাম যে অ্যাজ পার ইলিয়াট ওয়েভ নিফটিকে 21,400 যেতেই হবে, ব্যাঙ্ক নিফটিকে 48,000 যেতেই হবে। তো শুক্রবার দিন দুটো টার্গেটই রিচ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি নেক্সট উইকটা বাজারে একটু সাবধানে থাকবো। 25শে ডিসেম্বরের ওই ফেজ থেকে আমরা জানি এফআইআইরা একটা ছুটিতে যায়, একটা প্রফিট বুকিং আসতে পারে। তো আমার কষ্টের টাকা, আমি সাবধানে থাকবো। বাজারের ছোট কারেকশান, 5%, 10% কারেকশানে আমি আবার হয়তো বাজারে এন্ট্রি নেবো, বা অনেকেই জানেন যে 20,200 ছেড়ে গেছে চার্টে, সেই জায়গাটা আসতে পারে। এবার যদি নিফটি 21,500 বা 550-এর ওপর ক্লোজ করে, বা ব্যাঙ্ক নিফটি 48,200-300-র ওপর ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে ক্যালকুলেট করতে হবে। এই প্রসঙ্গে খালি একটা কথা বলি, বাজার আমার যতদূর মনে হচ্ছে যে অপশান সেলারদের ট্র্যাপ করেছে। আর বাজার যখন অপশান সেলারদের ট্র্যাপ করে, বাজারের মুভমেন্ট কিন্তু চট করে শেষ হয় না। সেক্ষেত্রে আমার একটা পুরনো ভিডিওতেই বলা 22,500 অবধি রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। তো একটু মাথায় রেখে কাজ করুন। আর 22,500 রাস্তা যদি খোলে, হয়তো এই বছরের শেষেই আমরা 25,000 অবধি নিফটিকে দেখে নেব। ব্যাঙ্ক নিফটি 54,000 আমার কাছে ডেফিনেটলি একটা টার্গেট রয়েছে। এবার কথা হচ্ছে, লাস্ট ভিডিওতে কিছু সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, তো সেটা গেল একটা পার্ট। বাট 2 নম্বর পার্ট হচ্ছে, আমি বলেছিলাম যে এফআইআই ইনভেস্টমেন্ট একটা বিশাল রেটে আসতে চলেছে, বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, ডিআইআইদেরও ইনভেস্টমেন্ট একটা বিশাল রেটে বাড়বে। আফটার ভোটের আগে পরে একটা বড় ইনভেস্টমেন্ট আসছে বাজারে। আর প্রত্যেক দিন মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষের ইন্টারেস্ট যেভাবে বাড়ছে, তো মিউচুয়াল ফান্ডের থ্রু হোক, ইন্স্যুরেন্সের থ্রু হোক, বাজারে কিন্তু কনস্ট্যান্ট পয়সা ঢুকবে। বা আমরা রিটেল প্লেয়াররা যেভাবে স্টক মার্কেটে অ্যাকাউন্ট খুলছি, আগে মানে রিসেন্ট টাইমে আমার কাছে যত মানুষ আমার সাথে কাজ করার জন্য অ্যাকাউন্ট খুলেছে, যারা 10,000 টাকা, 20,000 টাকা বা 25,000 টাকার চিন্তাভাবনায় ছিল, তারা কিন্তু আস্তে আস্তে 2 লক্ষ টাকাতে উঠে গেছে। তো এই জায়গাটা থেকেও আমি বুঝতে পারছি যে মানুষের হয়তো রিস্ক অ্যাপেটাইট, মানে একটু রিস্ক নেওয়ার ক্ষমতাটা বাড়ছে, বা স্টক মার্কেট সম্বন্ধে চিন্তাভাবনাটা একটু পাল্টাচ্ছে। তো প্লিজ প্লিজ প্লিজ, যারা স্টক মার্কেটে রয়েছেন, তারা যদি এই সুযোগ মিস করেন, আমার মনে হয় না যে 2028-এর পর পয়সা কামানো আর এতটা সহজ হবে। আমরা একটা লং টার্ম বুল মার্কেটে রয়েছি। তো এটা হয়তো সেই লং টার্ম বুল মার্কেটের থার্ড ওয়েভে রয়েছি আমরা। তো সেই থার্ড ওয়েভটাকে ক্যাপচার করাটা আমাদেরকে ভীষণ দরকার, ভীষণ। আমি আবার বলছি, কারুর 10 লক্ষ লস, কারুর 20 লক্ষ লস, কারুর 25 লক্ষ। তো এই লসটাকে কভার করার বোধহয় এটাই সেরা সময়। এবার কথাটা হচ্ছে যে আমরা লসটা কভার করব কিভাবে। প্রথম কথা, 1 নম্বর হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে নজর দিই। প্রত্যেকটা স্টক, যেটা এতদিন আমি বলতাম যে 5% টার্গেটে কাজ করেন, এবার ওটাকে একটা 1 উইকের টাইম ফ্রেমে 10 থেকে 15%-এর টার্গেটে যান। 1, 10-15% প্রফিট হলে স্টক থেকে এক্সিট নিন। কারণ প্রত্যেকের একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষ যেমন, প্রত্যেকটা বন্ধু, এর এটা ভালো, এর এটা খারাপ, এটা স্বভাব, প্রত্যেকটা স্টকেরও আছে। নিজের পার্টিকুলারলি পছন্দের 20-25টা স্টকের লিস্ট তৈরি করুন, সেই স্টকগুলোর পেছনে পড়ে থাকুন। তাদের প্রত্যেকটা মুভমেন্ট আপনি বুঝতে পারবেন, যেটা এই মুহূর্তে আমি আইটিআই, ফ্যাক্ট বা আরও কিছু স্টকের বুঝতে পারি, যে এবার এটা করবে বা এবার এটা করা উচিত, এখন ঘুমোবে, ইত্যাদি ইত্যাদি, বা পিএফসি, রেক, যে স্টকগুলোই বলি না কেন। 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে কি,
যে আমি ভীষণভাবে স্টক সিলেকশনের জন্য ইন্ডেক্সের চার্ট দেখতে ভালোবাসি। প্রত্যেকটা সেক্টরের একটা ইন্ডেক্স আছে, তো সেই ইন্ডেক্সের চার্টগুলো যখন আমি দেখি, রিসেন্ট টাইমে নো ডাউট আমি বারবার বলেছিলাম নিফটি মেটালে বড় ব্রেকআউট হয়েছে। আপনারা প্লিজ আবার ব্যাকে গিয়ে চেক করবেন, বাজারে যখন ভোলাটিলিটি বাড়বে মেটাল ফাটবে, আমি সব কটা আমার ভিডিওতে বলা 2-3 সপ্তাহ আগে। মেটাল স্টকে এখনও নজর রাখুন, ব্রেকআউটটা জাস্ট ঘটেছে। টাটা স্টিল এখনও কোনো মুভমেন্ট করেইনি, লাস্ট উইক ফার্স্টও 135-এর ওপর ক্লোজ করে 160-র জায়গা একটা তৈরি করেছে। বাকি সেলের সামনে বিশাল বড় গ্রোথ দেখতে পাচ্ছি, জেএসডাব্লিউ স্টিলে দেখতে পাচ্ছি, হিন্দালকোতে দেখতে পাচ্ছি, বা আরও ছোট যেগুলো মেটাল স্টক রয়েছে নজর রাখুন। মিডিয়া সেক্টর এই জায়গাটার কথা কেউ বলবে না, কারণ এখানকার প্রত্যেকটা স্টকই ছোট, বড় কোনো কোম্পানি নেই। কিন্তু যত এই ভোট এগিয়ে আসে না, মিডিয়া সেক্টরের কিন্তু রোজগার বাড়ে, লোকের টিভি দেখা, নিউজ চ্যানেল দেখার প্রবণতা বাড়ে, অ্যাড বাড়ে। বা আমরা জানি আজকালকার ডেটে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অ্যাড দেওয়ার জন্য মিডিয়াকে বিশালভাবে ইউজ করে। তো মিডিয়া সেক্টর একটা ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে রয়েছে। এদের নিফটিতে কোনো ওয়েটেজ নেই, বাজার যদি খারাপও হয় এরা কিন্তু আবার পয়সা দেবে। ফিনান্সিয়াল সেক্টরে নজর রাখুন। আরবিআই এর ইনিশিয়াল স্টেটমেন্টের পর কিন্তু লাস্ট উইক থেকে ফিনান্সিয়াল সেক্টর আবার ভালো হতে শুরু করেছে। মাহিন্দ্রা ফিনান্স, জেএম ফিনান্সিয়াল, এলটি ফিনান্স আর এলআইসি হাউজিং ফিনান্স, এই চোলামণ্ডলম, এই 4-5টা স্টকের মধ্যে আমি কিন্তু খুব ভালো ব্রেকআউট দেখতে পাচ্ছি। প্লিজ আপনারা, আমি কোনো সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, যতটুকু বলি নিজের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলি। নিজের অ্যানালিস্ট বন্ধু বান্ধব যাদের সাথেই আপনারা কাজ করেন না কেন, একবার আলোচনা করে নিন। তো এই জায়গাটা হচ্ছে ফার্স্ট থিং, যে আমরা যেটা আজকের ডেটে 5% খেতাম, এবার এটাকে 10 বা 15% টার্গেট করতে হবে, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস কি, বাজারে কিন্তু ভিক্স আস্তে আস্তে ওপরের দিকে আসছে, তো বাজারে ভোলাটিলিটি বাড়বে। আগে যেটা ধরে নিন 100 পয়েন্ট ওপর 100 পয়েন্ট নিচ খেলতো, এবার সেটাই হয়তো 200 পয়েন্ট নিচ ওপর নিচ খেলবে। তো টপে ধরার অভ্যেসটা বন্ধ করুন, ওয়েট করুন, নিচে ধরতে পারবেন। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই মার্কেট থেকে বড় টাকা এই মুহূর্তে ক্যাপিটালাইজ করার, যেটা আমি করতে শুরু করেছি জানুয়ারি থেকে, একটা ছোট্ট কারেকশানের পর থেকে, সেটা কি করব, আমি পার্টিকুলার কিছু স্টককে আমি চুজ করেছি। সেই স্টকগুলোকে আমি এসআইপি মোডে ইনভেস্ট করব। এসআইপি মোডে ইনভেস্টমেন্ট ধরে নিন আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি সেখানে সুইং করলাম, করে আমি মাসের শেষে সাপোজ যদি আমি 10,000 টাকা প্রফিট করি, বা এদিক ওদিক থেকে যদি আমার 10,000 টাকা স্যালারি থেকে, বা অন্য কোনো যে কাজই আমরা করি না কেন ব্যবসা, যদি আমার 10,000 টাকা বাঁচে, আমি ওই 10,000 টাকা কোনো মিউচুয়াল ফান্ডকে দিতে রাজি নই। যারা একদমই বোঝেন না তারা মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ বা লার্জ আর মিড ক্যাপের মিক্সিং কোনো ফান্ডে যাবেন। আবার বলছি, বাজারের একটা ছোট কারেকশান হওয়া অবধি ওয়েট করুন। 20,400, 20,200 বা 20,000 এই জায়গা থেকে আস্তে আস্তে পয়সা ঢোকানো শুরু করুন। আমি কিন্তু নেক্সট 5 বছরের জন্য কিছু স্টকে এসআইপি মোডে যাচ্ছি। অবভিয়াসলি সেই লিস্টের টপে থাকবে নো ডাউট এইচডিএফসি ব্যাংক থাকবে, সেই লিস্টের টপে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা থাকবে, সেই লিস্টের টপে থাকবে হচ্ছে আমার সান ফার্মা থাকবে। প্রত্যেকটা সেক্টর থেকে একটা করে স্টক বেছে নিয়ে আমি প্রত্যেক মাসে একটা দুটো করে কিনে এবার জমাতে শুরু করব। এসবিআই থাকবে, আইসিআইসিআই ব্যাংক থাকবে, কারণ আইটি থেকে আমি চুজ করব হচ্ছে ইনফোসিসকে আর উইপ্রোকে। তো এই জায়গাগুলো মোটামুটি একটা সেট করুন প্ল্যান, যে আমি একটা টাকা জাস্ট এইভাবে নেক্সট 2028-এ গিয়ে দেখব ওটা আমাকে কত টাকা প্রফিট দিচ্ছে, তার আগে আমি মাথা লাগাবোই না। প্রত্যেক মাসে একটাই কাজ, স্টক এসআইপি করা। এসআইপি মোডে স্টকে ইনভেস্ট করব। প্রত্যেক মাসের 5 তারিখ একটা ইনফোসিস, একটা এইচডিএফসি ব্যাংক, একটা এসবিআই, একটা মাহিন্দ্রা, এই রকমভাবে করব ট্রেডটা। এটা গেল। 2 নম্বর জিনিস কি হচ্ছে, আবার বললাম, ফেরত আসি, যারা কিচ্ছু বোঝেন না, এর পরের কারেকশানে বোধহয় তাদের জন্য টাইম হচ্ছে এসআইপি মোডেই নিফটি বিজ কেনার। নিফটি বিজের এই মুহূর্তে দাম যাচ্ছে 230-এর আশেপাশে। নিফটি বিজ কিনছেন মানে আপনি অ্যাকচুয়ালি নিফটির 50টা শেয়ারে গিয়ে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে। তো নিফটি বিজ কেনাটাকে অভ্যেস করুন, 5টা 10টা প্রত্যেক মাসে, যতটা টাকা আপনি বাঁচাতে পারছেন। আচ্ছা, এটা গেল আর একটা অপশান। আর 3 নম্বর লাস্ট অপশান আমার পছন্দ নয়, তবু আমি বলছি, যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন
লার্জ ক্যাপ পিওরলি না গিয়ে লার্জ আর মিড ক্যাপের যেগুলো মিক্সিং স্টক আছে, আমি নিশ্চয়ই আমার কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কিছু ফান্ডের নাম আমি সাজেস্ট করব। যেমন আমি 3 মাস আগে বারবার বলে গেছি, টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা শুরু করুন। হয়তো এখন যারা সেই ডেটে শুনে করেছেন, আমার কিছু ক্লায়েন্ট করেছিল, তাদেরকে বলবো তারা কীরকম রিটার্ন পাচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানাতে। এটা গেল। তো যাই হোক, মিউচুয়াল ফান্ডে গেলে লার্জ থেকে মিড ক্যাপে যান। ট্রেডিংটা ধৈর্য নিয়ে করুন। সপ্তাহের শেষে একবার বসুন, কোন স্টকগুলো টপ লুজার, কারা টপ গেনার সারা সপ্তাহের মানি কন্ট্রোলে পেয়ে যাবেন। সেই টপ লুজার টপ গেনারদের চার্টটা দেখুন, ভলিউম দেখুন, দেখে ডিসিশান নিন যে নেক্সট উইক আমাকে কে পয়সা দিতে পারে। আর সবার আগে এটা ট্রিক আমার কেউ বলবে না, প্রত্যেকেই স্টক স্ক্যানার খোঁজে। তো আমি নিজে পার্সোনালি আমার চোখের চাইতে আর কাউকে বেশি বিশ্বাস করি না, ঠিক আছে? সেটা আমার পার্সোনাল লাইফে হোক, কে কী বললো কানে আমি কিন্তু দিই না, যতক্ষণ না আমি চোখে দেখছি জিনিসটাকে। তো স্টক স্ক্যানিংয়ের ক্ষেত্রেও আমি আমার চোখকে কিন্তু সবচেয়ে বেশি ভরসা করি। তো এই জায়গাতে প্লিজ আবার বলবো, শর্টকাট রাস্তা ধরে আপনি বড় কিছু আর্ন করতে পারবেন, ওই 5টা স্টক করলাম ওইভাবে হবে না। আপনাকে একটু নিজেকে খাটতে হবে। আজকে স্ক্যান করেও 10টা স্টক বেরোবে বা 15টা স্টক বেরোবে, চার্ট তো আপনাকে দেখতেই হবে, বা কোম্পানির ফান্ডামেন্টাল সম্বন্ধে তো আপনাকে খোঁজ খবর নিতেই হবে। মাথার মধ্যে রাখুন, বছরে 50টা ট্রেড যদি আমি প্রত্যেকটা স্টক থেকে 10%, 8 to 10% রিটার্ন নিয়ে বেরোতে পারি, আমি ধরে নিচ্ছি আমার ক্যাপিটাল 25,000 টাকা করে একটা সিঙ্গেল স্টকে আমি ইনভেস্ট করব। আপনারা খালি একটু হিসাব করে নেবেন যে সারা বছরের শেষে রিটার্নটা গিয়ে কোথায় দাঁড়াবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি ভাবতে পারেন এই রিটার্নটা অ্যাবসার্ড, কিন্তু এই রিটার্নটা হয় স্টক মার্কেটে। লাস্ট উইক 1 ডিসেম্বর থেকে আজকের অবধি যেসব ক্লায়েন্টরা আমাদের সঙ্গে ইউটিউব ভিডিও দেখে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমরা আলোচনা করি, ওই যে বললাম ভলিউমের ওপর অ্যানালিসিস করলে না আপনার 100টা ট্রেডের মধ্যে 99টা ঠিক হবে। তো যদি কারোর মনে হয় সেই জায়গাতে একটু সাপোর্ট দরকার, প্লিজ হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন, আমি গ্রুপে অ্যাড করে নেবো। আপনাদের লার্নিং প্রসেসে ওটা হেল্প করবে কিছুটা, যে কোন স্টকের চার্ট দেখা উচিত, কার এখন দেখা উচিত নয়, এইটুকুই। বা কিছু হয়তো বেটার কিছু এমন চার্ট পেয়ে যাবেন যেটা আপনাকে বড় পয়সা দিতেও পারে। বাট আবার বলবো, কষ্টের টাকা দুম করে কারুর কথাতে লাফিয়ে ঝাঁপিয়ে ঢোকাবেন না। চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, তারপর বাজার কালকেরই উঠে যাবে না। অপরচুনিটি সপ্তাহে আমার 2-3টে দরকার, মানে ব্যাস আমার হয়ে যাবে কাজ। বা প্রত্যেক সপ্তাহে যদি একটা করে স্টক খুঁজে বার করতে পারি, 52 সপ্তাহে 52টা স্টক, খালি টার্গেট করতে হবে 8 to 10% প্রফিট। এবার যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট কথায় আসবো, যখন আমি এফআইআইদের ইনভেস্টমেন্ট, লাস্ট উইক তো সমস্ত কিছু বলে গেলাম, যখন আমি এফআইআইদের ইনভেস্টমেন্ট কোন স্টকগুলোতে আসতে পারে এই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করছিলাম বা দেখছিলাম, তার মধ্যে রিসেন্ট সেপ্টেম্বর মাসের পর থেকে দেখুন, নিফটি 50 লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট আসবে সবাই জানে, কিন্তু আমি একটু আউট অফ দ্য বক্স থাকতে পছন্দ করি। আমি বারবার বলেছি, আমি সবসময় ভিড় থেকে আলাদা দাঁড়াতে পছন্দ করি। তো যাই হোক, আমি কিছু স্টক ফিল্টার করে বার করলাম যেগুলোতে লাস্ট 3 মাসের মধ্যে কিন্তু এফআইআইরা ইনভেস্টমেন্ট বাড়াতে অলরেডি শুরু করে দিয়েছে বা হোল্ডিং পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো আপনাদের সঙ্গে স্টকের নামগুলো শেয়ার করছি, একটু আপনারা স্টকগুলোকে নিয়ে পড়াশোনা করুন। যদি মনে হয় আপনার এসআইপি লিস্টে এই স্টকগুলোকেও কিন্তু ঢোকাতে পারেন। এরা প্রত্যেকটাই আমি যেগুলোকে চুজ করেছি মিড ক্যাপের স্টক। আবার বললাম, নিফটি 50-র কথা সবাই জানে, আউট অফ দ্য বক্স একটু আসতে হবে বস, বড় পয়সা কামাতে গেলে। বা হয়তো অপ্রিয় হলেও সত্যি কথা, বা লোকে হয়তো আমাকে পাগল ভাববে, বা প্রচুর হয়তো কমেন্টে আবার মেসেজ শুনবো বা দেখবো, বাট ভালো করে ট্রেডটাকে প্ল্যান করুন। হয়তো আপনার 1 লক্ষ 2 লক্ষ বা 3 লক্ষ টাকার ক্যাপিটাল নেক্সট 5 বছর যদি আমরা প্ল্যান্ড ওয়েতে ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারি, নিজেকে একটা ডক্টর ভাবুন, স্টকগুলোকে পেশেন্ট ভাবুন, প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করুন, প্রেশার, সুগার সব রিপোর্ট দেখুন এন্ট্রি করার আগে, হয়তো আমার ক্যাপিটাল যদি পাওয়ার অফ কম্পাউন্ডিং আমি নজর দিই,
আমি পার্সোনালি তো 1 কোটি টাকার টার্গেটে যাচ্ছি, জানি না পারবো কি পারবো না, বা আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট জুলাই মাস থেকে, না হলে মিথ্যে কথা বলা হবে। এই থিওরিতে আপনারাও যদি মনে করেন হতে পারে, রিয়েলিস্টিক যদি ভাবনা চিন্তা করেন তাহলে এগোতে পারেন। আর 2 নম্বর জিনিস বলবো, আমি জানি না আমি পৌঁছাতে পারবো কি পারবো না, বা আমার সাথে যারা কাজ করছে, আমার ক্লায়েন্টরা IIFL যারা আমার সাথে ট্রেডিং করে, তারা পৌঁছাতে পারবে কি পারবে না। কিন্তু কি বলুন তো, একটা লক্ষ্য থাকা খুব দরকার, কারণ সেই টার্গেটটাকে ফিক্স করে একটা প্ল্যানিং করে এগোনোটা খুব দরকার। হতে পারে আমি 1 কোটিতে পৌঁছাবো না, যদি 30, 40, 50 লাখেও পৌঁছাই সেটাও কিন্তু কম নয়। আমি নিজে পার্সোনালি 1 লক্ষ টাকা নিয়ে শুরু করেছি। আপনারা আপনাদের ক্যাপিটালের হিসাবে প্ল্যান করুন। কিছু না, জাস্ট ধরে নিন আমার প্ল্যান কি, আমার 1 লক্ষ টাকাটা প্রথম বছর 3 লাখ করবো বাই 2024 জুলাই। এখন অবধি সেটা 1,80,90,000 পৌঁছেছে লাস্ট উইক প্রফিটের পর। ওটাকে তারপরের 1 বছরে আবার আপনার 3 টাইমস করার টার্গেট নেবো, মানে 1 থেকে 3, 3টাকে আবার 9, 9টাকে আবার তারপরের বছর 27, অ্যান্ড গো অন আপ টু 2028। যা হবে আমি কাজ স্টপ করে হয়তো মার্কেট ছেড়ে দেবো 2028-এ। তারপর আমি খালি হয়তো আমি অপশানে কাজ করি, নেকেড অপশানে নয়, অনলি হেজিংয়ে, যেখানে একটাই কাজ থাকে যে লসটাকে একদম জিরোর কাছে নিয়ে এসো। সবসময় সেই কন্ডিশন পারফেক্ট হয় না, বাট 100টা স্টক নিয়ে খাটলে কোথাও না কোথাও তৈরি হয় ব্যাপারটা। তো চলছে খাটাখাটনি। এইগুলো গেল, যে আগে চিন্তা ভাবনা করুন, সেই চিন্তা ভাবনা অনুযায়ী প্ল্যান করুন। আচ্ছা, এবার লাস্ট যেটা আমি বলছিলাম যে FIIদের প্রিয় স্টক কোনগুলো, যেগুলো আপনাদের লিস্টে থাকা উচিত বা এর মধ্যে পড়াশোনা শুরু করা উচিত, একটু মন দিয়ে শুনবেন, বা যদি পারেন স্টকের নামগুলো নোট করে নিন। কিছু কিছু স্টকে খুব ভালোভাবে কিন্তু FIIরা হোল্ডিং বাড়াচ্ছে। 1 নম্বর হচ্ছে পতঞ্জলি ফুড, ইউনিয়ন ব্যাংক, গ্ল্যান্ড ফার্মা, ব্যাংক অফ ইন্ডিয়া, KPR মিল, শিলা ফোম, জুপিটার ওয়াগন, টেক্স ম্যাকো রেল, JK ব্যাংক, শ্যাম মেটালিক্স, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, CE ইনফোসিস্টেম, এলিকন ইঞ্জিনিয়ারিং, গোদাবরী পাওয়ার, আয়ন এক্সচেঞ্জ, মেট প্লাস হেলথ। আবার বলছি, কোন স্টকগুলোকে চুজ করবেন, কি করবেন, পুরোপুরি আপনার ডিসিশন, বাট একটু অবশ্যই নজর রাখুন। তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাংক, PTC ইন্ডাস্ট্রি, গ্লেনমার্ক লাইফ, ইলেকট্রনিক্স মার্ট। এই নামগুলো হচ্ছে আউট অফ দ্য বক্স, আমরা জানতেও পারছি না, টুকটুক করে কিন্তু FIIরা ঢুকছে এখানে। কিরি ব্রাদার্স, ম্যান ইনফ্রা, MTR টেকনোলজি, টেক্স ম্যাকো রেল। আমি আবার বলছি, এই স্টকটা রেলের কিন্তু নিচে পড়ে রয়েছে, এই স্টকটাতে কিন্তু ভীষণভাবে নজর রাখুন। পাওয়ার মার্চেন্ট প্রজেক্ট, জেন টেকনোলজিস। আরও প্রচুর ছোট স্টক পেয়েছি, সব স্টকের নাম তো এখানে বলা পসিবল নয়। পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ওখানে কিন্তু জাস্ট খালি এমন কিছু স্টক আপনাদেরকে পাঠিয়ে দেবো লিস্ট, যেগুলো এই মুহূর্তে হয়তো 100 টাকা বা 150 টাকার আশেপাশে চলছে। কারণ আমরা জানি যে যারা ছোট ইনভেস্টার, সাইকোলজির কারণে তাদের একটু ছোট স্টক পছন্দ হয়। তো প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হয়তো আমার রিপ্লাই করতে একটু সময় লাগবে, বাট স্টিল আমি দেবো। আপনারা, আবার বলছি, ইন্ট্রাডে ট্রেড, সুইং ট্রেডের জন্য এগুলো বলছি না, এগুলোকে পিওরলি বলছি আস্তে আস্তে করে 2-5টা যখন পকেটে 200-500 বাঁচলো, ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড করুন, 2-4টে করে কিনুন। চিন্তা ভাবনাটাকে বড় করুন, ওই দিনে 2000 ফাটকা মারবো, 5000 ফাটকা মারবো, এই চিন্তা ভাবনা থেকে যতক্ষণ না বেরোবেন কারুর কিচ্ছু করার নেই। আজকের যদি ওইভাবে পয়সা বাড়তো, আমি আবার আপনাদেরকে রিপিটেডলি বলে যাচ্ছি, আপনাদের মানে পয়সাটা বাঁচানোর জন্য সিরিয়াসলি বলছি, মানে যারা আমার সাথে অ্যাকাউন্ট খোলে বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার সঙ্গে আলোচনা করে আমার হেল্প টুকটাক নিয়ে কাজকর্ম করে, তাদেরকে আমি একটা কথাই বলি, যে কোনো স্টক ইনভেস্টমেন্ট 3 মাস তোমাকে আটকে রাখতে পারে। মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো স্টকে ঢুকলে 3 মাস। প্লিজ আমাকে পরের দিনই ফোন করা চালু করো না, দাদা পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। কারণ আবার বলছি, আমি জুন মাস থেকে আজ অবধি নট এ সিঙ্গেল স্টকে লস বুক করেছি। আমি বলবো না, আমার ক্লায়েন্টদের আমি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দেবো,
প্রত্যেকে পার্সোনালি ফোন করে নিতে পারেন, তাদের থেকে স্ক্রিনশট চেয়ে নেবেন, আমি তো এডিট করে দিতেই পারি। আমি নট এ সিঙ্গেল স্টকে লস বুক করেছি। লসে কি নেই, একদম আছি। এই মুহূর্তে যাত্রাতে আমি লসে আছি, এই মুহূর্তে ইউকো ব্যাংকে আমি লসে আছি, ব্যাংক অফ মহারাষ্ট্রে আমি মার্জিনালি লসে আছি। তো পেশেন্সের খেলা, স্টক পয়সা দেয়, কিন্তু আমাকে ধৈর্য ধরে ধরতে হবে। লোকে আজকেরই গাছ লাগিয়ে যদি কালকেরই ফল খাওয়ার চিন্তা করে, সেটা কখনোই পসিবল নয়। তো যাই হোক, আপনাদের জন্য খেটে খুঁটে লিস্ট বানিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ করবেন। আর প্রত্যেকে আমাকে কমেন্টে আমার থেকে নাম্বার চান। আমার হোয়াটসঅ্যাপ বলছি, আমার ভিডিওর ডেসক্রিপশানে, ইউটিউবের ডেসক্রিপশানটাতে যদি আপনি খোলেন, ওখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, ওখানে আমার পাবেন, কি বলে ওটাকে, আমার কন্ট্যাক্ট নাম্বার পাবেন, যেটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। প্লিজ খালি হোয়াটসঅ্যাপ সারাদিন করতে পারেন, বাট ফোন করলে আমাকে একটু রাত 11টার পরে করুন, 1 নম্বর। 2 নম্বর, হয়তো সাথে সাথে আমি রিপ্লাই করতে পারি না, কারণ আমার ক্লায়েন্টদের প্রতি আমি ডেডিকেটেড। তাদের সার্ভিসটা আমাকে আগে দেখতে হবে, কারণ তারা আমার পেট চালায়, টু বি ভেরি অনেস্ট। তো আমি ঠিক ফোন করে নেবো, হয়তো 1 দিন বাদে, 2 দিন বাদে, বা যদি দেখেন 1 দিন 2 দিন বাদে করিনি, আবার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন প্লিজ। এই জায়গাটাকে আমাকে একটু ক্ষমা করুন, ছোট মাথা, অনেক কিছুই ভুলে যাই। তো প্লিজ, মানে এরকম ভাবার কারণ নেই। যদি আমি রিপ্লাই করতে একটু লেট করি বা ফোন করতে যে আমি অহংকারী বা এই টাইপের মেসেজ আমি রিসিভ করেছি, ওরকম কোনো ব্যাপার নয় দাদা, ডাল আলু ভাতে খাওয়া লোক আমি। তো গেল এটা। আচ্ছা, এবার একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে লাইভে আপনি সুইং ট্রেডিং করুন। বস, ওইভাবে আমি না ট্রেডটা করি না। ট্রেডটা আমার কাছে পুজো করার মতন জিনিস বলতে পারো। তো যখন আমি মার্কেট খোলে, মানে আমার কানের কাছেও কেউ কথা বলে না, আমি স্ক্রিনের সামনে থাকলাম, আর যদি সকালবেলার ফার্স্ট 1 ঘন্টার মুভ দেখে মনে হলো যে মার্কেট ডাল যাবে, তো আমি আউট হয়ে যাই মার্কেট থেকে। বাট যখন আমি সিরিয়াসলি ট্রেড করি, তখন আমি কোনো ছ্যাবলামো, ইয়ার্কি, পাশে বসা, ওই ভিডিওতে আমাকে দেখাচ্ছে, এইভাবে ট্রেডিং হয় না। ওগুলো নাটক হয়, ইউটিউবে অনেকে করে, আমি হিন্দি ভাষীদের দেখেছি। তো যদি লাইভ ট্রেড করতে হয়, আমি সবাইকে ওপেনলি বলছি, আপনারা যে কোনো ব্রোকারে কাজ করতে পারেন। লাইভ ট্রেডিংয়ে ডিসিশন মেকিং কীভাবে করছি, জানুয়ারি মাস থেকে আমাদের অফিসে আমি প্রেজেন্ট থাকবো 9টা থেকে 3:30। আপনারা যেদিনকে খুশি চলে আসুন, ফোন করুন, বসে লাইভ ট্রেড করে যান। কিন্তু ওইভাবে ইউটিউব ভিডিওতে লাইভে করা পসিবল নয়। আর ওইভাবে কোনো স্টকে কেন এন্ট্রি করছি, তার পেছনে কী লজিক, ওইভাবে বলতে থাকলে আমার আর ট্রেড করা হবে না। তার উপর কিছু বড় ক্লায়েন্টদের পোর্টফোলিও সামলাতে হয়, বা তাদের ফোন রিসিভ করতে হয়, ইত্যাদি ব্যাপারগুলো থেকে যায়। তো এটার জন্য রিয়েলি সরি, ইউটিউবে করতে পারলাম না। বাট আমি সবার জন্য ওপেন অফার দিচ্ছি, অফিসে এসো, বসে আড্ডা মারতে একসাথে সুইং ট্রেড করব। 1 বার নয়, 10 বার আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরের জিনিসটা কি, আবার সবাইকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করুন। চিন্তা ভাবনাটা অনেক বড় ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটাকে নিয়ে। হয়তো এই মুহূর্তে খুব ছোট জায়গায় আছি, বাট যতটুকু বেড়েছি আপনাদের সাপোর্টেই বেড়েছি। তো প্লিজ আমাদের সঙ্গে কাজ করা শুরু করুন, কারণ আপনার ব্রোকারেজটা আপনারা অন্য কোথাও দিচ্ছেন, সেটা যদি আমরা পাই, সত্যি কথা বলছি, আমরা ডেডিকেটেডলি কাজ করি রাত 2টো অবধি। একটা স্টককে খুঁজে বার করার পেছনে কী খাটনি থাকে বোঝাতে পারবো না। জাস্ট খালি একটা উদাহরণ দিই, লাস্ট শুক্রবার এসবিআইতে আমাদের সাথে যারা আছে তারা মোটামুটি ভোরে প্রফিট করেছে। তো এই এসবিআই ট্রেডটা বার করার জন্য কিন্তু আমরা 4 মাস ধরে এসবিআই এর পেছনে লেগে আছি। এই নয় যেটা রাতারাতি হঠাৎ করে চলে এলো। তো এই খাটনিটা খাটতে হয়। তো আপনি যে ব্রোকারেজটা দেবেন, সেটা কোথাও না কোথাও আমাদেরও পেট চালাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু মনে করি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু তো থাকে, মানুষ হয়ে জন্মেছি। আমার একার সত্যি কোনো ক্ষমতা নেই, আমি জিরো। তো আপনারা যদি একজন করে এসে আমার আগে বসেন, আমি 10, 100, 1000 হয়েই যাব। তো হয়তো আজকের ডেটে 2টো জায়গায় হেল্প করছি, কালকের হয়তো আমরা 10টা জায়গায় হেল্প করতে পারবো। অবভিয়াসলি সেই কৃতিত্বটা আমার একার নয়, প্রফিট লস সব কিছুই থেকে যাবে। মানে আইডল করতে হলে রতন টাটাকেই করো, যে 50% চ্যারিটিতে দিয়ে দিতে পারে, তার জন্য বুকে কলিজা থাকা দরকার। তো যাই হোক, রিকোয়েস্ট করলাম, হয়তো মনে হবে বড় কথা বলছি, তবু একবার চিন্তা ভাবনা করে দেখুন যে ডিসকাউন্ট ব্রোকার কী দিচ্ছে। আমার সাথে আসুন, আমাদের টিম কী করে, একবার 3টে মাস সুযোগ দিয়ে দেখুন। ওই 20 টাকা ব্রোকারেজ, এএমসি চার্জ নেই, প্লিজ একবার। তার উপর তো আমাদের পিকনিক, দিওয়ালি, আড্ডা, কোনো ডিসকাউন্ট ব্রোকার কিন্তু করবে না। যাই হোক, আর লাস্ট
খুব শিগগিরই বর্ধমান বালুরঘাটে ক্লাস শুরু হচ্ছে জানুয়ারিতে, এটা ফাইনাল হয়ে গেছে অফলাইনে। বর্ধমান থেকে আমি 10 জন হলে অফলাইন ক্লাস শুরু করি, তো 6 জন হয়ে গেছে, আর 4 জন রেজিস্ট্রেশন করলে বর্ধমানেও জানুয়ারির ফার্স্ট উইক আমার শুরু করার ইচ্ছা আছে। হাওড়া থেকে আমি প্রচুর কোয়ারি পাচ্ছি, তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো একটু হোয়াটসঅ্যাপ করো। যদি 10 জনের লিস্ট হয় আমি পার্সোনালি কথা বলে হাওড়াতেও শুরু করে দিতে পারবো, কারণ ওটা আমার নিয়ার লোকেশন। এবার গেল স্বপনদা ত্রিপুরা থেকে, তোমাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই যে আমাকে না দেখে শুনে তুমি ত্রিপুরা থেকে একটা অত বড় কাজ করছো আমার জন্য। আর স্বপনদার যেসব বন্ধুবান্ধবরা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব, দাদা আপনি যেখানেই পয়সা রাখুন না কেন রিটায়ারমেন্টের পরে, পয়সা কিন্তু স্টক মার্কেটেই আসছে। তো হয়তো এবার একটু সময় এসেছে সাহস দেখানোর। অনেক টাকাই তো মাংস খেয়ে ঘুরে বেরিয়ে নষ্ট করি, লাইফকে বোধহয় একটা চান্স দেওয়া উচিত। অ্যাটলিস্ট 20-25 হাজার টাকা নিয়ে শুরু করে দেখা যাক এটা আমাকে 1-2 মাসে কী রেজাল্ট দিতে পারে। আবার বলছি, রাতারাতি কোটিপতি তো হতে পারবো না, কিন্তু ব্যাংক আপনাকে যেই ইন্টারেস্ট রেট এই মুহূর্তে দিচ্ছে তার হয়তো অনেক বেশি পাবেন, 1 নম্বর। 2 নম্বর, সবাই গ্যারান্টি সিকিউরিটি খোঁজে, তাদেরকে খালি একটা কথাই বলবো, আজকের ডেটে আপনি যে টাকা ব্যাংকে রাখছেন সিকিউরিটি কিন্তু তারও নেই। আপনার 1 কোটি টাকা থাকলে ব্যাংক যদি কালকের কোনো কারণে ডোবে, আমরা কিন্তু 1 লাখ টাকাই ফেরত পাবো। তো সেখানেও 99 লক্ষ টাকা লসের রিস্ক আছে। তো একটু চিন্তা ভাবনা করুন, দেশের ইকোনমি চলছে এটার ওপর, প্লিজ এটাকে জুয়া বলে ভাববেন না। শিক্ষিত মানুষদের মুখে যখন এটা শুনি প্রচণ্ড রাগ হয়, কারণ জাস্ট মানে কি বলবো, এই জিনিসটার জন্য আজকের ডেটে কিন্তু আমাদের স্টক মার্কেটে কেউ কারোর সঙ্গে আলোচনা করে না, যে যেই পাশের লোকটাকে বলবো সেই লোকটা এই কথাটা বলবে। আর এই যে কারোর সঙ্গে আমরা আলোচনা করছি না, আলটিমেট আমরা কিছু শিখছি না। আমরা যত ওপেন আপ হয়ে আলোচনা করব, হয়তো পাশের মানুষটা কিছু জানে, সে হয়তো আমাকে হেল্প করতে পারতো, আমি লজ্জায় বলছি না, সেও লজ্জায় আলোচনা করে না, বাবা শেয়ার মার্কেট শুনলেই লোকে এই বলবে। কিন্তু আমি বলছি, আপনারা হিন্দ মোটর স্টেশন থেকে উঠবেন, লিলুয়া স্টেশন থেকে উঠবেন, একটা গ্রুপ ওঠে নন বেঙ্গলিদের, যারা পুরোটা রাস্তা অনলি স্টক মার্কেট নিয়ে আলোচনা করতে করতে যায়, কে কী পজিশান নিয়েছে, কেন নিয়েছে। এই জিনিসটা কবে আমাদের মধ্যে আসবে আমি জানি না, বাট রিকোয়েস্ট করব পাশের মানুষটার সঙ্গে কথা বলুন, বোঝান। যাই হোক, অনেক ফালতু কথা হলো, আর এক্সট্রা কিচ্ছু বলার নেই। আবার এগেন রিকোয়েস্ট করব, যাদের মনে হয় যে খারাপ হচ্ছে ট্রেন্ডটা, একটু কিছু সাজেশন পেলে মানি ম্যানেজমেন্টটা কীরকম হলে ভালো হয়, বা ডিসিপ্লিন কি রাখা উচিত, বা কিছু স্টকের পড়াশোনার ব্যাপারে কিছু যদি বইপত্র পিডিএফের দরকার হয়, যতটুকু আমার কাছে আছে, বাংলায় কোনো ভালো বই নেই, হয়তো কষ্ট হবে, আমারও কষ্ট হয়েছে, আবার বলছি দাঁত ভেঙে গেছে, গুগলে ট্রান্সলেট করে করে পড়েছি, বাট ইংরাজি বই ভালো পড়ুন, হয়তো অনেক কিছু শিখবেন। ব্যাস আজকের মতন এতটুকুই, সময় নষ্ট করব। থ্যাংক ইউ, পাশে থাকবেন, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।